নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ মুখার্জিকে। বিশ্বজিৎদাকে ইভিএম নিউজে স্বাগত। নমস্কার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পশ্চিমবাংলায় 355 এবং 356, এটা কি নিশ্চিত? এটা নিয়ে গোটা রাজ্যে তোলপাড়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল এই বিষয়ে তিনি একটা উত্থাপিত করেছেন। তারপর গোটা পশ্চিমবাংলা রাজনীতি উত্তাল হয়ে গেছে যে 355 নাকি 356, পশ্চিমবাংলায় কোনটা প্রয়োগ করা হবে, কেন প্রয়োগ করা হবে, কিভাবে প্রয়োগ করা হবে, আদৌ কি হবে, কোন পরিস্থিতিতে সেটা প্রয়োগ করা হতে পারে, সব বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমরা বিশ্বজিৎদার কাছে আমরা এই আলোচনায় ঢুকবো। বিশ্বজিৎদার কাছে প্রথম জানতে চাইবো যে এই যে 355, 356 এই কথাগুলো উঠছে, এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা কি, আসল কারণটা কি? এই কথাগুলো শুভেন্দু অধিকারী গতকাল তুললেন, কারণটা কি তোমার কি মনে হচ্ছে? শুভেন্দু অধিকারী গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন যে মমতা ভয় পাচ্ছে এসআইআর করতে, যে তার কারণটা কি? সেই কারণটা হচ্ছে যে এই যে এসআইআর করতে গেলে যে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, এইসব ভোটাররা তাদেরকে শনাক্ত করা যাবে এসআইআর যখনই করা হবে। ফলে শাসক দলের একটা বিরাট অংশের ভোট মৃত ভোটার এরাও রয়েছে, এদের একটা অংশ রয়েছে শাসক দলের। ফলে সেখানে আগামী দিনে যখনই এসআইআর হবে, তখন যখন এগুলোকে শনাক্ত করা হবে, তখন কিন্তু শাসক দলের এই ভোটের একটা বিরাট ধস নামবে। এবং এই ধসের থেকেই ও কিছু আশঙ্কা প্রকাশ করছে, যার জন্য মমতা কিন্তু ভয় পাচ্ছে। 1 নম্বর। 2 নম্বর আরেকটি কারণ আছে। আরেকটি কারণ হচ্ছে কি, যে শাসক দলের বহু নেতা, এমনকি তারা যে দুর্নীতির যে মেইন যে মাথা, তাদের বেনামে প্রচুর এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এইসব অঞ্চলে একর একর জমি রয়েছে, বিঘাকে বিঘা জমি রয়েছে। ফলে এদেরকে যখন শনাক্ত করা হবে ভুয়ো ভোটার, বা তাদের যদি এখান থেকে বাদ দেওয়া যায়, এসআইআর থেকে নাম বাদ চলে যাবে, তখন এইসব সম্পত্তিগুলো কিন্তু তখন এগুলো বাজেয়াপ্ত করা হবে। এটা কিন্তু আশঙ্কার আরেকটি কারণ। অর্থাৎ তুমি বলছো দুর্নীতিগ্রস্ত নেতাদের, তাদের একটা বিপুল জমি কেনা আছে বেনামে, মানে সেই বেনামি বাংলাদেশি মুসলমান হতে পারে। আমরা যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ অঞ্চলে, আমি দর্শকদের বলে রাখি, বিস্তীর্ণ বর্ডার অঞ্চলে প্রায় সব জমি, আপনি যদি খুব ভালো করে দেখেন দেখবেন প্রায় সব জমি মুসলিমদের হাতে চলে গেছে। হঠাৎ করে মুসলিমরা এত টাকা পেল কোথা থেকে, এই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে যে মুসলিমরা হঠাৎ করে উত্তর 24 পরগনার বর্ডার লাগোয়া একদম বনগাঁ পর্যন্ত, এদিকে বসিরহাটের এই সমস্ত অঞ্চলগুলোতে বিপুল বিপুল জমি কিনে ফেলছে, এরা টাকাটা পেল কোথায়, এই প্রশ্ন উঠছিল। ফলে তোমার এই কথা থেকে এটা একটা উত্তর পাওয়া যাচ্ছে, আমরা যা বুঝতে পারছি, যে তাহলে তুমি বলছো যে এই যে মুসলিমরা জমি কিনছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায়, এই জমিগুলো মুসলিমদের নামে কেনা হয়েছে, আসলে এগুলো তৃণমূল নেতাদের জমি। আসলে তাদের এই যে চুরির টাকা, এই দুর্নীতির টাকার জমি, সেটা এদের নাম করে কেনা হয়েছে। এসআইআর হলে এদের নাম বাদ পড়বে, এরা বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা, এরা বাদ পড়ে গেলে এই জমিগুলোর ক্ষেত্রে সমস্যা তৈরি হবে, অর্থাৎ জমিগুলোর ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হবে, জমিগুলোর মালিককে খুঁজে পাওয়া যাবে না, ফলে জমি বাজেয়াপ্ত হতে পারে। তুমি কি এই আশঙ্কার কথা বলছো? একদম 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 এখানেই। আচ্ছা, এখানেই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে এই যে দুর্নীতিগ্রস্ত যেসব নেতারা রয়েছে, তাদের বেনামে প্রচুর জমি রয়েছে, প্রচুর। এই ক্যানিং ফ্যানিং অঞ্চলে তুমি যদি এই যে ভাঙড় আছে, শিয়ালদা কোর্টে যাও, আলিপুর কোর্টে যাও, তুমি দেখবে যে এখানে প্রচুর রেজিস্ট্রি হয়েছে, প্রচুর বিঘাকে বিঘা। এগুলো বেরোবে, এগুলো আস্তে আস্তে বেরোবে। এগুলো এখনো জমি কেলেঙ্কারি কিন্তু এখনো বেরোয়নি, কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি, এই সব তোমার এগুলো বেরিয়েছে, এখনো জমি কেলেঙ্কারি বেরোয়নি। জমিতে কিন্তু একটা বিশাল কেলেঙ্কারি একটা বেরোবে, মানে এসআইআর এর সঙ্গে জমি কেলেঙ্কারি রিলেটেড। আচ্ছা, ফলে যখন গোয়েন্দারা, যখন এগুলো আমরা গোয়েন্দার মারফত কিছুটা খবর পেয়েছি, গোয়েন্দাদের কাছে এইসব নথি কিন্তু পুরোপুরি রয়েছে। এবং দেখবে যখন এইসব তোমার দুর্নীতিগ্রস্ত লোকরা, যখন তাদের যখন এই ভুয়ো যখন ভোটাররা যখন এক এক করে যখন শনাক্ত করা হবে, এই জমিগুলো কিন্তু আস্তে আস্তে তাদের নামে বেরিয়ে আসবে।
এবং তখন কিন্তু সেই সময় কিন্তু সরকার কিন্তু এই জমিগুলোকে বাজেয়াপ্ত করবে। আচ্ছা, বা জমি বাজেয়াপ্ত হওয়ার ভয় এটা মমতা ব্যানার্জি পাচ্ছেন। ফলে আমি মমতা ব্যানার্জি যদি এই জমি হারানোর ভয়, রাজনৈতিক জমি হারানোর ভয় থেকে এসআইআর বন্ধ করছেন, এটা যদি হতো এটা মেনে নেওয়া যেত। কিন্তু অরিজিনাল জমি হারানোর ভয় মমতা ব্যানার্জিকে গ্রাস করছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এই জমি হারালে মমতা ব্যানার্জি কেন আতঙ্ক হবে, মমতা ব্যানার্জি কেন ভয় পাবে? তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। আমরা সে বিষয় সম্পর্কে নিশ্চয়ই আগামী দিনে এই ব্যাপারে নজর দেব। এই যে এসআইআর নিয়ে আর কি কি কারণ হতে পারে তোমার কাছে মনে হচ্ছে যে কারণে মমতা ব্যানার্জি এটা বাধা দিচ্ছে, এবং এখান থেকে কেন্দ্রীয় সরকার বা কেন ভাবছে যে এটা এসআইআরটা করা জরুরি? কেন্দ্রীয় সরকারের কাছেই বা জরুরি কেন মনে হচ্ছে? কেন্দ্রীয় সরকারের কাছে যে তারা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং আরএসএস সংঘ, ওরা সবাই চাইছে একযোগে যে এখানে এসআইআর চালু করে প্রকৃত ভোটাররা একটা আগামী দিনে 2026-এ একটা রাষ্ট্রবাদী একটা সরকার এখানে তৈরি করুক। রাষ্ট্রবাদীদের সরকার হলে একটা জিনিস মনে রাখবে, তারা কোনোদিনই রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না, মুষ্টিমেয় কিছু বেনিফিশিয়ারি ছাড়া। স্বভাবতই তাদের একটা রাষ্ট্রের প্রতি তাদের একটা দায়িত্ব থাকবে। ফলে রাষ্ট্রবাদী সরকার যদি হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে, তাদের এই ভারতের আগামী দিনে কাজ করার ক্ষেত্রে ভারত সরকারের অনেক সুবিধা হবে, যার জন্য তারা সবাই মিলে চাইছে যে রাষ্ট্রবাদী সরকার এখানে তৈরি করা হবে। মানে কি সুবিধে রাজ্যের সরকার যদি রাষ্ট্রবাদী সরকার হয়, কি কি সুবিধে হতে পারে? দেখো, প্রথম হচ্ছে বাংলাদেশের দিকে যদি তুমি তাকাও, যখন বাংলাদেশে গত বছর আগস্ট মাসে যখন গন্ডগোলগুলো লাগলো, তখন কিন্তু উত্তর পূর্বাঞ্চলকে কিন্তু তারা থ্রেট করেছিল। এবং যদি পশ্চিমবঙ্গ যদি রাষ্ট্রপতি সরকার তৈরি হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চল কিন্তু সুরক্ষিত থাকবে। এবং প্রথম হচ্ছে তাদের নিরাপত্তা, তাদের যে সুরক্ষা, যে থাকার যে প্রশ্ন, যে 7খানা যে ওখানে রাজ্য রয়েছে, তারা কিন্তু পুরোপুরি কিন্তু সুরক্ষিত থাকবে। 2 নম্বর হচ্ছে বর্তমান যে জিও পলিটিক্যাল একটা টালমাটাল অবস্থা চলছে, এবং সেটা বাংলাকে ঘিরেও হচ্ছে। কেন বাংলাদেশের যে অশান্তি, সেখানে তুমি আমেরিকার কক্সবাজারে বাংলাদেশের আমেরিকান সৈন্যরা ইতিমধ্যে সেখানে আস্তানা কেটেছে। এবং মুজিবুর রহমানের পর বাংলাদেশের যেসব সামরিক অস্ত্রশস্ত্র কেনা হয়েছিল, তার ম্যাক্সিমাম কিন্তু চায়না থেকে কেনা হয়েছিল। ফলে চায়নাদের সেখানে কিন্তু একটা অবাধ যাতায়াত বাংলাদেশে তোমার রয়েছে। ফলে সেখানে কিন্তু একটা আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং আরাকান যে সৈন্যরা রয়েছে মায়ানমার, সেটাও কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে। সেখানে আমাদের কালাদান প্রজেক্ট রয়েছে, 23,000 কোটি টাকার কালাদান প্রজেক্ট, সেটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। ফলে এই যে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে যে অবস্থাটা এখন চলেছে, সেখানে কিন্তু দেখবে তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু চায়নায় গিয়ে, সাংহাইতে যে বৈঠকটা হয়েছিল, সেখানে কিন্তু RIC মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না কিন্তু একটা জোট তৈরি হয়। এই হচ্ছে মেন, মূলত এটা হচ্ছে কারণ। তাহলে এই অ্যাডভান্টেজটা যদি রাষ্ট্রবাদী সরকার গঠন হয়, যদি রাষ্ট্রবাদী সরকার গঠন না হয়, তাহলে আর কি কি সমস্যা তৈরি হতে পারে পশ্চিমবাংলার ক্ষেত্রে? এই যে তুমি দেখতে পাচ্ছ যে এখন 2 দিন পরে দেখবে শাসক দলে বেশ কিছু নেতা উস্কানিমূলক কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। তারা চাইবে এসআইআরটা যে কোনো মূল্যে তারা সেটা মানে বাধাপ্রাপ্ত হোক, দেশে না করতে দিতে। যার জন্য আগে বলেছিল না বা শাসক দলের অনেক নেতা, নো এসআইআর, আমরা এসআইআর করতে দেব না। এসআইআর করলে এই ভুয়ো ভোটাররা বেরিয়ে যাবে, যেমন এর পাশাপাশি কিন্তু আবার কিন্তু তাদের যে লিঙ্ক যে জমিগুলো, সেগুলো বেরিয়ে যাবে। উত্তর পূর্বাঞ্চলে কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। উত্তর পূর্বাঞ্চলে তো এক সময় তো বোধহয় মুখ্যমন্ত্রী থ্রেটও করেছিলেন যে ওখানে কি হয় না হয় ওগুলো কিন্তু আমরা দেখবো। আর তারপর তার উপরে রয়েছে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে। জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে আগামী দিনে কিন্তু একটা বিরাট একটা চেঞ্জ হতে যাচ্ছে, এবং আমরা সেগুলো কিন্তু আস্তে আস্তে ইঙ্গিত পাচ্ছি। সেই আমেরিকা চাইছে যে সাউথ ইস্ট এশিয়াকে নজরদারি করার জন্য তারা এই সাউথ এশিয়ার কোন একটা জায়গা চাইছে, সেই কারণে তারা বাংলাদেশকে ধরেছে। বাংলাদেশ যেহেতু ভারতবর্ষের একদম লাগোয়া বর্ডার অঞ্চল রয়েছে, ফলে সেখানে কিন্তু ভারতের কিন্তু প্রভাবিত হতেই পারে। আচ্ছা, এটা তুমি এই কথাগুলো তুমি বললে, এবার আমাদের বলো যে এখানে যদি পরিস্থিতি এরকম দাঁড়ায় যে এসআইআরটা করতে দেওয়া হলো না, তাহলে কি করবে কেন্দ্রীয় সরকার? আগেও আমরা বলেছি এই ব্যাপারে, আগেও আমরা এই আলোচনা করেছি। ধরো যে এসআইআর যদি না করতে দেয়, তাহলে 356
বা 355 ধারা কিন্তু এখানে চালু হতে পারে, যেটা গতকাল বিরোধী দল এসআইআর না করতে দেওয়ার, মমতা কিভাবে এসআইআর করতে দেবে না, মানে আটকাবে, কাজটা কিভাবে আটকাতে পারে তোমার কি মনে হয়? একটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি কিন্তু নষ্ট করার জন্য এক স্বার্থান্বেষী মহল ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। আচ্ছা, যেটা এনআরসি বলছে, এসআইআর কে এনআরসি বলে মুসলিমদের খেপানো। সংখ্যালঘু অঞ্চলে কিন্তু বাধার সৃষ্টি হবে, সেটা আমরা আগেও বারবার বলেছি। সংখ্যালঘুরা কিন্তু এটা করতে দেবে না, তাদের নিজেদের সাথে করতে দেবে না। আর 3 নম্বর হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যারা বেনিফিশিয়ারি, সবাই নয়, বেনিফিশিয়ারি, তারা কিন্তু অসহযোগিতা করবে, পুরোপুরি করবে না। গতকাল রাত্রিতে যারা ইয়ারোদের একটা মিটিং হয়, তারা কনভারসেশন করে, সেই মিটিং এর নির্দেশ আমি যতদূর জানতে পেরেছি সূত্র মতে, যে বিএলওরা কিন্তু এবং এরা কিন্তু এখন জল মাপছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কতদূর যেতে পারে, কতটা স্ট্রিক্ট পয়েন্টে থাকতে পারে, তার উপরে কিন্তু নির্ভর করছে সেখানে এসআইআর প্রকৃতপক্ষে কতটা ঠিকভাবে হবে কি হবে না, সেটার একটা কিন্তু কারণ আমরা দেখেছি যেই 4 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল এবং পরবর্তী এফআইআর কিন্তু ইলেকশন কমিশন এখনো করেনি, ফলে সেখানেও কিন্তু তাদের একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। সেই কারণে বিরোধী দলনেতা বলেছে যদি সোমবারের মধ্যে যদি সেই জিনিস না হয় যেটা মুখ্যমন্ত্রী সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন, তাহলে কিন্তু তিনি রাজ্য নির্বাচন কমিশন কিন্তু ঘেরাও করবে। এটা একটা খুব বড় ডেভেলপমেন্ট। শুভেন্দু অধিকারী এই কথাটা বারবার চাপ তৈরি করছেন তিনি, যে রাজ্য নির্বাচন কমিশন তারাও মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা একটা অবস্থান নিন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা অবস্থান নিন। কারণ মমতা ব্যানার্জি রাজ্য নির্বাচন কমিশনারকে তিনি বলছেন বেশি বেড়ে খেলছেন, আপনার অনেক দুর্নীতি, মুখ্য সচিবের সামনে উপস্থিতিতে এটা বলছেন। এই ধরনের একটা অসাংবিধানিক শব্দ উনি এরপরে প্রায় করে থাকেন। এই ধরনের একটা শব্দ প্রয়োগ করলেন এবং তারপরেও যদি নির্বাচন কমিশনার তারা যদি কড়া অবস্থান না নেন, তাহলে এসআইআর করা আদৌ মমতা ব্যানার্জি ক্ষমতায় রেখে করা সম্ভব হবে কিনা, এটা কিন্তু প্রশ্ন উঠছে। এই যখন প্রশ্ন উঠছে তখন রাজ্যপালকে আমরা দেখলাম রাষ্ট্রপতির কাছে খগেন মুর্মুর উপর আক্রমণকে কেন্দ্র করে তিনি কিছু রিপোর্ট পাঠিয়েছেন। পরিস্থিতি যখন এইরকম তৈরি হয়েছে, তখন কি তোমার মনে হচ্ছে যে পরিস্থিতি 355 কিংবা 356 দিকে শুভেন্দুবাবু দাবি করছেন সেদিকে গড়িয়ে যেতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে। তাছাড়া আরেকটা ফোর্স নামিয়ে করতে পারে। আচ্ছা, ফোর্স নামিয়ে করতে পারে, বা প্রেসিডেন্টকে ইলেকশন কমিশন বলতে পারে যে এই অবস্থায় আমরা কিন্তু এসআইআর করতে পারছি না, ফলে এসআইআর করাটা সাময়িকভাবে টেম্পোরারি কিন্তু আটকে যেতে পারে। সেই এপ্রিল মাসের 5 মে পরে কিন্তু আবার এসআইআর চালু করে তারপর ইলেকশন হতে পারে, যেটা সুপ্রিম কোর্টও কিন্তু বারবার সায় দিয়েছে। এসআইআর করে তারপর কিন্তু নির্বাচনটা হবে। ফলে এই যে একটা পরিস্থিতিকে দাঁড়িয়েছে যে কি হবে না হবে, আমাদের কিন্তু এই ইসিআই এর উপরে কিন্তু নজর রাখতে হবে যে এসআইআর এর গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, তারপরে কিন্তু এগুলো বোঝা যাবে। দরকার হলে ফোর্স নামিয়ে কিন্তু এসআইআর করতে পারে। আর যদি সেখানেও বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু বেশ কিছুদিন পিছিয়ে যেতে পারে এসআইআর নিয়ে, সেটা এপ্রিলের পর বা মের পর কিন্তু রাষ্ট্রপতি শাসন লাগু করে সেখানে কিন্তু এসআইআর হতে পারে। অর্থাৎ আমরা এটা দেখে নিলাম, বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে গোটা বিষয়টা জেনে নিলাম যে পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে মমতা ব্যানার্জির আতঙ্কের কারণ কি। অনেক একটা নতুন আতঙ্কিত, অনেকেই অনেক কথা বলছেন আতঙ্কের কারণগুলো, যেগুলো আমরা মোটামুটি রাজনৈতিকভাবে আজকে যে আলোচনা করলেন সেগুলো প্রায় সবই এক। কিন্তু একটা নতুন একটা কথা বিশ্বজিৎ আমাদেরকে জানালেন, জমি একটা অন্যতম কারণ মমতা ব্যানার্জির কাছে আতঙ্কের। এই জমি হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোঁজ নিলে হয়তো অন্যান্য অনেক জেলাতেও পাওয়া যাবে। সেখানে জমি কেনা আছে, যেটা কালো টাকা, যেটা দুর্নীতির টাকায় জমি কেনা হয়েছে অবৈধভাবে, এবং সেই জমি কেনা হয়েছে মুসলিম, এই যে যাদের নাম আছে তাদের নাম ব্যবহার করে তাদের নামেই এই কেনা হয়েছে অবৈধ জমি। সেইটাতে হাত পড়ে যেতে পারে, সেই জমি বাজেয়াপ্ত হয়ে যাবে এসআইআর এর কারণে। এইটাও একটা নতুন আতঙ্কের কথা আমরা এটা জানতে পারলাম আজকে। ফলে এই যে গোটা রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে 355 কিংবা 356 দিকেই রাজ্য গড়াবে যদি মমতা ব্যানার্জি এসআইআর করতে না দেয়। এসআইআর করতে দেবে না আপাতত মমতা ব্যানার্জি, সেরকমই একটা পরিস্থিতির কথা তিনি বলছেন। নবান্ন থেকে তিনি হুমকি দিচ্ছেন এবং তিনি বলছেন যে দাঙ্গা বেঁধে যেতে পারে, এই কথাও তিনি বলছেন। ফলে সবকিছু থেকে আমাদের মনে হচ্ছে যে আগামী দিনে পরিস্থিতি খুব ভয়াবহ এবং জটিল হতে চলেছে। জটিল পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি নির্বাচন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা ঠিক কি অবস্থান নেন, কঠোর অবস্থান নেন কিনা, এদিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। আমি এবং বিশ্বজিৎ আপাতত আপনাদেরকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার।